আসসালামু আলাইকুম। এটিন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে পতিত স্বৈরাচার ও বিশ্ব পরিস্থিতি দায়ী মন্তব্য রিজভী। স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার, ডক্টর মঈনের আশ্বাস। গ্যাস সংকটে এক মাসে ৩ শতাধিক কারখানা বন্ধ, সংবাদ সম্মেলনে বিকেএমইএ। জাতীয় গ্রিড ব্যবহারের সুযোগ পাচ্ছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। বঙ্গভবনে প্রথম অফিস করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। নৌ ও বিমান বাহিনী অফিসারদের পেশাগত দক্ষতা ও বিশ্বস্ততা গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথেই হাঁটছে, জামায়াত আমিরের অভিযোগ। জুলাই আন্দোলন শেষ হয়নি, সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে। এবং চীন, জাপান, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, বলছে ডিএমপি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যুৎ, জ্বালানি আর অর্থনৈতিক সংকটের জন্য পতিত স্বৈরাচার সরকার এবং বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এতে সরকারের কোনো ব্যর্থতা নেই। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রিজভী বলেন, এসব সংকট মোকাবেলা করে দেশের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছে সরকার। তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার পরিকল্পনার কথাও জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পাওয়া সদ্য সাবেক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। অতিথি হিসেবে তার সাথে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে বিদ্যুৎ, জ্বালানি আর অর্থনৈতিক সংকটের জন্য পতিত স্বৈরাচারী সরকার আর বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণে, সেটার জন্য সরকার বা অন্য কোনো কিছু দায়ী নয়। সেটি হচ্ছে প্রাকৃতিক একটি সংকট। যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে এবং আমাদের যে টার্মিনাল, যেখানে গ্যাস, এলএনজি যেখান থেকে সরবরাহ করা হয় সেটি ত্রুটিযুক্ত। এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। সরকার পরিচালনায় জবাবদিহিতা ও দুর্নীতি রোধে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন। তৃণমূলের সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নানা পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ঐক্যবদ্ধ এবং জনগণের কাছে দায়িত্বশীল একটি রাজনৈতিক দল, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ উঠবে না, সেই সকল নেতাকর্মীদেরকে একত্রিত করে আমাদের সাংগঠনিক কাঠামোকে আমরা মজবুত করে তুলব। রুহুল কবির রিজভী জানান, মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে পর্যায়ক্রমে সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নতুন কমিটি করা হবে। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। এসব নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। নতুন দায়িত্ব নিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেন, 2008 থেকে 24 সাল পর্যন্ত দেশে কোনো নির্বাচন হয়নি। তবে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। গত 17 বছর যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করবার পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বিএনপির সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খানকে। রোববার সকালে সচিবালয়ে আসেন তিনি, কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সাথে।
বলেন 18 বছর পর নির্বাচিত সরকার পেয়েছে জনগণ। জনগণের সেবা করতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এই সরকার। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 50টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে, পুরো সরকার ঠিক থাকবে। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী 1 বছরের মধ্যেই নির্বাচন হবে, যেখানে স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন ভোটাররা। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই 5টা স্তরে এখানে নির্বাচন হবে, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে এ মন্ত্রণালয় ঘিরে লুটপাট দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তা থেকে বেরিয়ে আসতে কাজ করছেন তারা। পুরনো যে আমাদের অনেক দুর্নাম রয়েছে মন্ত্রণালয়কে নিয়ে, বিগত সরকারের সময় লোপাট দুর্নীতি যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, আমরা বিগত 6 মাসে চেষ্টা করেছি আগামী দিনগুলোতে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা আরও চেষ্টা করে একটি জায়গায় নিয়ে আসবো, যাতে সেই পুরানো ঐতিহ্য স্থানীয় সরকার পল্লন এবং সমবায় মন্ত্রণালয়ের সেই ঐতিহ্যকে আমরা ফিরে নিয়ে আসতে পারি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। গ্যাস সংকটে গত 1 মাসে 3 শতাধিক কারখানা পুরোপুরি বন্ধ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA। নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাসের চাপ শূন্যের কাছাকাছি নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে, তৈরি পোশাক রপ্তানিও পড়েছে অনিশ্চয়তায়। তার দাবি, মাসে $1.5 থেকে $2 বিলিয়ন রপ্তানি আয় ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এই সংকটে অর্ডার প্রতিবেশী দেশে চলে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় সেপ্টেম্বরের মধ্যে 3য় ভাসমান LNG টার্মিনাল স্থাপনের কাজ চূড়ান্ত করারও দাবি জানানো হয়। গ্যাস নিয়ে সংকটে আমরা সবসময়ই ছিলাম, মানে আমরা কখনোই সংকট ছাড়া ছিলাম না, বাট এই সংকটটা একটু মানে এমন সংকট হয়েছে যেটা অতীতে কখনো এত বড় সংকটে আমাদের পড়তে হয়। গার্মেন্টস বানানোর কাজটা আমি করছি, কিন্তু গিয়ে ফিনিশিং আমি করতে পারছি না, কারণ আমার ফিনিশিং সেকশন আবার আয়রন চালাইতে হয় গ্যাস দিয়ে। ফলে এতে গিয়ে কিন্তু আমি আলটিমেটলি আমি কিন্তু রপ্তানিটা সম্পন্ন করতে পারছি না। এইভাবে কেউ আংশিক, কেউ সম্পূর্ণভাবে বন্ধ আছে অন্তত। তবে এই ক্ষেত্রে বলা যায় বন্ধ অন্তত এই সংকটকালে মিনিমাম 3 শতাধিক ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো জাতীয় গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ বিক্রির সুযোগ পেতে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট 6 টাকা 48 পয়সা দরে কিনতে পারবে। নবায়নযোগ্য বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ নিয়ে গণশুনানিতে এ প্রস্তাব উঠে আসে। এ সময় বিদ্যুতের দাম ও ভোক্তার স্বার্থ নিয়ে ওঠে নানা প্রশ্ন। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের মূল্য নির্ধারণে রাজধানীর সেগুনবাগিচায় এই গণশুনানির আয়োজন। এতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরেন। এসব প্রস্তাবের বিপরীতে জেরা করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ও ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। দেশটা ভালো না থাকে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমি অনুরোধ করব, এই ট্যারিফ দেওয়ার আগে বা যাই দেওয়ার আগে, এটা দেওয়ার আগে আরও একটু সুন্দর করে একটা ফিজিবিলিটি স্টাডি হোক। শুনানিতে জানানো হয়, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রিতে ইউনিট প্রতি 1 টাকা 67 পয়সা থেকে 3.5 টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। জ্বালানি বিশেষজ্ঞ ও অংশীজনরা মূল্য নির্ধারণকে যৌক্তিক ও প্রতিযোগিতামূলক করার দাবি জানান। নবায়নযোগ্য বিদ্যুতের মূল্যহার বিআরসি নির্ধারণ করবে এবং প্রস্তাব সেটা আনবে। এর যদি ন্যূনতম ব্যত্যয় ঘটে, কোনো রকম ব্যত্যয় ঘটে এবং তার জন্য ভোক্তাদের ক্ষতি হয়, তাহলে বিআরসি আইনের 42 এবং 43 ধারা অনুযায়ী 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড দণ্ডিত হওয়ার বিধান আছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে সরকারি সংস্থাগুলো যখন ব্যর্থ হচ্ছে, তখন নানা অজুহাতে দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটা হলো জ্বালানি অপরাধীদের বিচার শুরু করুন। অপরাধী এবং অপরাধ না চিনলে মানুষ কোনো সমাধান করতে পারে না।
পোশাক রপ্তানি খাতকে $100 বিলিয়ন উন্নীত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই বলে মনে করে বিজিএমইএ। বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি হচ্ছে 1.90%, ভিয়েতনামের হচ্ছে 44.33%. So that is the difference. শুনানিতে বিদ্যুৎ সরবরাহে স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালু এবং দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব উঠে আসে। এনবিআরকে বলছিলাম এটা যে আপনারা ওই ব্যাটারি প্রয়োজনে বন্ডারে দিয়ে দেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। যাদের বেশি প্রয়োজন আর 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটকে পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয়। রাষ্ট্রীয় সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন শেষে রাষ্ট্রপতি সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন, জনবিভাগের সচিব AJM সালাউদ্দিন নাগরি, প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম, PGR কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা ও বিশ্বস্ততায় গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান স্থলে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম ও 3 বাহিনীর প্রধান। এই পদোন্নতি পরিষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি, সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিরাতুন নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কার বিষয়ে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিরাতুন্নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ শিক্ষাবিদ, গবেষক ও রাজনীতিবিদরা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার প্রেক্ষাপটে সরকারকে মক্কা চুক্তি নিয়ে বিশেষ পর্যালোচনা করার আহ্বান জানান। দেশে মদিনার আদলে সংস্কার হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকে গায়েব করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলো রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। বাংলাদেশের মানুষ আর নতুন ফ্যাসিবাদ মানবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, যারাই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে জনগণ।
15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। অনুষ্ঠান শেষে সিরাতুন্নবী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিরোধী দলীয় নেতা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলো সমাধান না করে প্রধানমন্ত্রী ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের অব্যবস্থাপনার কারণেই দেশবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম জানান, সারা দেশেই জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রতিবাদে আগামী 5 সেপ্টেম্বর থেকে 11 দলের লং মার্চ কর্মসূচি পালন করবে 11 দলীয় ঐক্য। এই সরকারের কাছে কোনো পরিকল্পনা নাই দেশ কিভাবে পরিচালনা করতে হয়, এবং তারা বিরোধী দলের কাছে পরিকল্পনা চাচ্ছে। জ্বালানি নিয়ে যে কমিটি হয়েছিল সংসদে, সেই কমিটিতে কিন্তু বিরোধী দল তার প্রস্তাবনাটা দিয়েছিল, যদিও সেই কমিটিটাকেও ব্যর্থ করা হয়েছিল। পরবর্তীতে কমিটি কোনো কার্যকর করা হয়নি এবং এই রিপোর্টটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। ফলে সরকারের এই অব্যবস্থাপনার কারণে দেশবাসী ভুগছে, আইন শৃঙ্খলার পরিবেশ মোটেও উন্নতি হয়নি। ফলে এই মন্ত্রণালয়গুলো কি করবেন, যেগুলো আসলে ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছেন। ঢাকার একাধিক বিদেশি দূতাবাসে ইমেইলের মাধ্যমে হামলার হুমকির ঘটনায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাপান, চীন, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে এমন হুমকি পাওয়ার পর বিষয়টি নিয়ে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ডিএমপির সিটিটিসি ও ডিবি। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি, তবে পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি কিংবা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টাও থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। হুমকির উৎস শনাক্তি, ইমেইল, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, প্রেরকের পরিচয় ও সংশ্লিষ্ট ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন বর্ণাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে, তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি, পেশাগত ক্ষেত্রে বা আমাদের যারা গুণীজন আছেন, তারা এরকম কোনো সংবাদ পেলে এটা ভীতসত্ত্ব না হয়ে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানাতে যেন এটা অবগত করে। মানবিক সাহায্য নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই সংকট মোকাবেলায় সময় ক্ষেপণ করতে চায় না সরকার। আলাদা আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকে দায়িত্ব নিতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের নীতি গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় রোহিঙ্গা সংকটের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এই সেমিনার। এতে আইনমন্ত্রী আসাদুজ্জামান অভিযোগ করেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিচ্ছে না মিয়ানমার। আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে না। আইনকে মাথায় রেখে, মানবাধিকার আইনকে মাথায় রেখে রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিতে চাই আন্তর্জাতিকভাবে, সেই পদক্ষেপের পিছনে বাংলাদেশের আপামর জনতার সমর্থন আছে। এদিকে রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকটের এক দশক মানবিক প্রতিক্রিয়া থেকে টেকসই সমাধান শীর্ষক এই সেমিনারের আয়োজন করে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব। সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সংকটকে 10 বছর থেকে 20 বছরে পরিণত হতে দেওয়া যাবে না। 10 years ago, Bangladesh responded to a humanitarian emergency. Today,
we are confronting a protracted political crisis. That is not merely a humanitarian imperative, it is a political responsibility, it is a moral responsibility, and it is a responsibility that the international community must shoulder together. অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগও কামনা করেন আলোচকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে লাভজনক করার প্রতিশ্রুতি দিলেন পদোন্নতি পাওয়া নতুন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে প্রতিদিনের ফ্লাইট দ্বিগুণ করে 14টা করা হবে। জানান, আগামী 16 ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনালের আংশিক উদ্বোধন করা হবে। পুরোটা চালু হতে সময় লাগবে আরও 3 মাস। আর অক্টোবরে কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। সরকার যায়, সরকার আসে, বিমান শুধু লোকসানেই ভাসে, এমন দুর্নাম থেকে বের হয়ে গত বছর প্রায় 1000 কোটি টাকা মুনাফা করেছে সংস্থাটি। যুক্তরাজ্য ভিত্তিক স্কাইট্র্যাক্সের হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট সম্পত্তি 17,000 কোটি টাকার। এর মধ্যে দেনা রয়েছে 13,700 কোটি। দায় মিটিয়ে বিমানকে লাভজনক করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী থেকে বিমানমন্ত্রীর দায়িত্ব পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত। আপনাদের একটা খারাপ ধারণা এই মিনিস্ট্রির মধ্যে যে বিমান ভালো চলে না, বিমানের অসুবিধা, এগুলি অনেক অংশে কমে আসছে। আমরা নতুন রূপ দিতে চাই, সবাই নতুন উদ্যমেও কাজ করতে চাই এবং আমরা সত্যিকার অর্থে এই মিনিস্ট্রিকে আপনাদের যে ধারণা সেই ধারণাটা ভেঙে দিয়ে আপনাদের ভালো ধারণায় নিয়ে আসবে। সম্প্রতি কানাডা থেকে বাংলাদেশে আসতে বিমান নষ্ট হয়ে 40 ঘন্টা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। এতে সংস্থাটির উপর আরও নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। এখন 19টি উড়োজাহাজ নিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানমন্ত্রী জানান, আরও 10টি উড়োজাহাজ আনা হচ্ছে, তখন সেবার মান বাড়বে। মধ্যপ্রাচ্যে ফ্লাইট দ্বিগুণ করা হবে। মিডল ইস্টে পার ডে আমাদের 7টা ফ্লাইট যাচ্ছে এখন, সেটা আমরা ডাবল করতে চাই। আমরা 10টা থেকে 14টা পর্যন্ত ফ্লাইট আমরা করতে চাই পার ডে। আমাদের মানুষগুলি শান্তি পাবে, প্রবাসীগুলি শান্তি পাবে। আমরা খাবার মানের ব্যাপারেও চিন্তা করছি, কথা বলেছি আপনারা আসার আগেই, যে এগুলো চেঞ্জ করে কিভাবে করা যায়। বিমানমন্ত্রী জানান, আগামী ডিসেম্বরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কিছুটা উদ্বোধন করা হবে। তার আগে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে কক্সবাজারকে। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব। আমরা আশা করছি যে এবার মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা নতুন একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা উদ্বোধন করতে পারব। তিনি জানান, বগুড়া বিমানবন্দরের ফিজিবিলিটি স্টাডি চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম পরিবহনের জন্য ঈশ্বরদীতে বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বগুড়ায় ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গেলে আমরা এটাতে হাত দিব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যাতে করে মেট্রো রেলের নিচে সতর্কীকরণ ক্যামেরা বসানো আছে কিনা এবং সতর্কীকরণ টিমের কার্যক্রম জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী 18 নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। বিচারপতি JBM হাসানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এদিন মেট্রো রেলের নিরাপত্তা সংক্রান্ত 8টি পদক্ষেপ উপস্থাপন করে অগ্রগতি প্রতিবেদনে জমা দেয় MRT কর্তৃপক্ষ। প্রতিবেদনে বিয়ারিং প্যাড বা কাঠামোগত ত্রুটি মেরামতের জন্য নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে কর্তৃপক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট সমস্যা, পানি প্রবেশ বাধা দূর করা সহ 8টি বিষয়ে বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরা হয়েছে। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ নতুন করে 2টি আদেশ দেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত 10 শ্রমিকের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে 10 লাখ টাকা করে দেওয়া হয়। পাশাপাশি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে 25,000 টাকার চেক। শিপ ইয়ার্ড প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া নিহতদের স্বজনদের হাতে এসব চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের মালিক ফেরদৌস ওয়াহিদ সহ সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও নিহত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। ওরা ওদের ইন্সপেকশনের মধ্যে বলা হয়েছে যে সে ক্লিন করেছে, কিন্তু আমরা যেটা ক্লিন পাইনি, যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো জাহাজ না পাঠায় বাংলাদেশে, বাকি কোনো শিপ ব্রেকারের কাছে, আর যেন এই ধরনের বিপদ না হয়। আমরা সত্যি অনেক দুঃখিত আপনাদের এই বিপদের জন্য। এই বিপদের মুহূর্তে আপনাদের পাশে থাকবো সবসময়। আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সব হিসাব নিকাশ ভুল প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, মার্কিন প্রশাসন আশা করেছিল ভেনেজুয়েলার মতো ইরানকে অর্থনৈতিক ও সামাজিকভাবে ধসিয়ে দেওয়া যাবে, কিন্তু ইরানের প্রতিরোধ সেই সম্ভাবনা পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। পেজেশকিয়ান আরও বলেন, অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধের মোকাবেলা সত্ত্বেও ইরান তার অবস্থান থেকে এক চুলো পিছু হটবে না। ভারতের ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশি সহ 24 জন ক্রু ছিলেন। রয়টার্স ও ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্রুদের মধ্যে 20 জন চীনের, 3 জন মিয়ানমারের ও 1 জন বাংলাদেশের নাগরিক। এতে বলা হয়, পানামার পতাকাবাহী কার্গো জাহাজটি ওড়িশা উপকূল থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে। জাহাজটি ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। অভিযানে অংশ নিতে কোস্টগার্ডের ভারত ও আনমোল নামে 2টি জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে ভিজিত নামে আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত একটি লাইফ রেফট থেকে 2 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। খেলার খবর। মাত্র 2 দিনে শেষ হলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাকাই টেস্ট। ইনিংস ও 51 রানে হারল বাংলাদেশ। এই প্রথম 2 দিনে টেস্ট হারল টাইগাররা। প্রথম ইনিংসে 64 রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে 95 রানে অল আউট হয় বাংলাদেশে। এতে এই প্রথম টেস্টে 2 ইনিংসে 100-র নিচে অল আউট হল শান্তরা। প্রথম ইনিংসে 210 রান করেছিল অজিরা। পরকার মানের রিপোর্ট। প্রথম দিনেই যে ম্যাচে 18 উইকেটের পতন হয়, সেই টেস্টের দৈর্ঘ্য বড় হওয়ার কথা নয়, হলোও না। প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে ম্যাকাই টেস্ট 2 দিনেই জিতে নিল অস্ট্রেলিয়া। তাতে 2 ম্যাচের সিরিজ 1-1 ড্র করল লাল সবুজের দল। 146 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দলের 24 রানে সাদমান ইসলাম, মমিনুল হক এবং তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। প্রথম সেশন শেষে 3 উইকেটে 39 রান তুলে লাঞ্চ বিরতিতে যায় লাল সবুজের দল। এরপর কোনো ব্যাটসম্যানই অজি বোলিংয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দলীয় 82 রানে তাইজুল ইসলামের উইকেট তুলে নিয়ে ম্যাচে 10 উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। দ্বিতীয় সেশন শেষে 8 উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ছিল 95 রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের পক্ষে সর্বোচ্চ 31 রান করলেও মাত্র 95 রানে গুটিয়ে যায় সফরকারীরা। মুশফিক 29 রানে অপরাজিত থাকেন। এবারই প্রথম 100 রানের নিচে 2 ইনিংস শেষ হলো বাংলাদেশের। এর আগে 8 উইকেট 165 রান নিয়ে খেলতে নেমে 210 রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র 84 রানে গুটিয়ে যায়।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচে ম্যাকের 369 রানই সর্বনিম্ন স্কোর। ভেন্যুর অভিষেক টেস্টে 2 দিনের শেষ হওয়ার ঘটনাও এবারই প্রথম। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জ্বালানি সংকটে পতিত স্বৈরাচার ও বিশ্ব পরিস্থিতি দায়ী মন্তব্য রিজভির। স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার, ডক্টর মঈনের আশ্বাস। গ্যাস সংকটে 1 মাসে 3 শতাধিক কারখানা বন্ধ। সংবাদ সম্মেলনে বিকেএমইএ জাতীয় গ্রিড ব্যবহারের সুযোগ পাচ্ছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। বঙ্গভবনে প্রথম অফিস করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। নৌ ও বিমান বাহিনীর অফিসারদের পেশাগত দক্ষতা ও বিশ্বস্ততায় গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথেই হাঁটছে, জামায়াতে আমিরের অভিযোগ। জুলাই আন্দোলন শেষ হয়নি, সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে। এবং চীন, জাপান, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে ইমেইলে হামলার হুমকি। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, বলছে ডিএমপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।